নমস্কার বন্ধুরা, এবার আমরা ডিসকাস করব EM এর বেশ কিছু ক্লাস আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে টপিক ওয়াইজ। ঠিক আছে, চেষ্টা করছি আমরা যতটুকু সম্ভব হয় আপনাদের দেওয়ার। তো আজকে আমরা এখানে টোটাল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বিভিন্ন বিভিন্ন স্বাদের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তো আপনারা প্রশ্নগুলো প্রত্যেকটা সলভ করার চেষ্টা করুন আমাদের সঙ্গে সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন মোট এখানে 30টা প্রশ্ন আছে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই প্রত্যেকটা প্রশ্ন আমরা এক এক করে আপনাদেরকে ডিসকাস করার চেষ্টা করব। সঙ্গে তার আনসার কি হতে পারে সেটা আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করুন। তো প্রথমেই আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কি বলেছে, দেখে নেওয়া যাক, দেরি করব না। তো আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে কোনটা কারেক্ট হয়। ঠিক আছে ভাই? তো এখানে বলেছে একই অর্থবহ কথাকে প্রকাশ করে, অর্থাৎ দুইটা যে শব্দ আছে এখানে দেখুন, জ্ঞাত এবং জ্ঞেয়। তারপর হচ্ছে জিজিবিষা এবং জিজিবিষু, চিকিৎসা চিকিৎসু, মৃন্ময় মেটে। অর্থাৎ এই দুইটা শব্দের কোনটার অর্থ সেম, অর্থাৎ কোন দুইটা অর্থ একদম সমান অর্থ প্রকাশ করছে, অর্থাৎ আমরা যাকে বলতে পারি সমার্থক শব্দ। ক্লিয়ার? সমান শব্দ। তো এখানে দেখুন মৃন্ময় এবং মেটে, এটা হবে কারেক্ট আনসার, কারণ মৃন্ময় শব্দের অর্থ হচ্ছে মাটি এবং মেটে শব্দের অর্থ হচ্ছে মাটি। ক্লিয়ার ভাই? তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 4। তারপর দেখি চৈত্র মাসে জন্মে যা তা হলো কি? চৈত্র মাসে যা জন্মে সেটা কি ভাই? চৈতালি, চৈত্রালি, চিত্রা নাকি চৈত্য? এটা কারেক্ট আনসার কি হবে? এটা যদি বলি তাহলে আমরা বলতে পারি এটাকে এই যে টপিকটা আমরা বলতে পারি বাক্য সংকুচন বা এক কথায় প্রকাশ। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে চৈতালি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার ভাই? এবার দেখে নেওয়া যাক এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়, আপনারা কমেন্ট বক্সে জানান তো। কোন জোড়ায় দুইটি শব্দই সম্পূর্ণ একই অর্থ প্রকাশ করে? দুইটা শব্দ কিন্তু অর্থ একটা প্রকাশ করে। কার্য মানে কর্ম, গ্রাহ্য মানে গ্রহণীয়, হস্ত মানে গজ। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের বিদ্বান মানে পণ্ডিত। এটা হবে হস্তি। ঠিক আছে? এটা হস্তি হবে, দুঃখিত, এটা হবে হস্তি। তো এখানে কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি হস্তি এবং গজ, মানে হস্তি গজ হচ্ছে কি, হস্তি মানে হচ্ছে হস্তি মানে যে অর্থ, গজের সেই অর্থ। ঠিক আছে ভাই? অবিরা বলতে কোন জাতীয় নারীকে বোঝায়? অবিরা যে নারীর স্বামী মারা গিয়েছে, যে নারীর বীর সন্তান প্রসব করেছে, যে নারীর পতিও নাই পুত্র নাই, যে নারীর প্রসবকাল আসন্ন। তো অবিরা বলতে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 4, এটা কারেক্ট আনসার হবে যে নারীর পতিও নাই পুত্র নাই তাকে আমরা কি বলতে পারি? অবিরা। তারপর সতী শব্দের প্রকৃত প্রাচীন অর্থ কি? সতী নারী বলতে বা সতী বলতে আমরা কি বুঝি? যে নারীর স্বামীর চিতায় উঠে প্রাণ ত্যাগ করে, যে নারীর স্বামীর মৃত্যুর পরও পবিত্রতা থাকে, যে নারী কখনো মিথ্যা কথা বলে না, যে নারীর স্বামী জীবিত আছে। তো কোয়েশ্চন নাম্বার 5 কারেক্ট আনসার কি হতে পারে? দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চন হতে চলেছে আজকের ক্লাসে। তো কোয়েশ্চন নাম্বার 5 এর কারেক্ট আনসার কি হতে পারে ভাই? যে নারীর স্বামী জীবিত আছে, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। পুংগব বলতে কাকে বোঝানো হয়? পুংগব এখানে ষাঁড়, সিংহ, হাতি নাকি বাঘ? তো এই পুংগব বলতে আমরা কি বুঝি? পুংগব বলতে আমরা বুঝি এখানে ষাঁড়কে বোঝানো হয়। ঠিক আছে? অর্থাৎ পুরুষ গরু। ঠিক আছে ভাই? পুরুষ গরু যাকে আমরা ষাঁড় বলে থাকি, তো ষাঁড়কে বলা হয় কি পুংগব। আপনারা জেনে না থাকলে জেনে যাবেন, পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে গদহন। গদহন বলতে কি বোঝায়? গদহন গরু দহন করার সময় গরুকে জল খাওয়ানো, গরুকে স্নান করানো, গরুকে ঘাস খাওয়ানো। তো গদহন বলতে আমরা, তো এখানে গদহন বলতে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে গরু দহন করার সময়, অর্থাৎ সন্ধ্যা যে গধূলি বেলাকে গধূলি বা গদহন বেলা বলা হয়। তো গরু সন্ধ্যার সময় কিন্তু গরু ঘরে আসে আমরা জানি, তো এটাকে সন্ধ্যা গধূলি বলা হয় কিংবা গধূলি বলা হয় কিংবা গদহন বলা হয়। এই সময়টাকে সন্ধ্যার যে সময়, সন্ধ্যার সময়কে আমরা গধূলি বেলা বলতে পারি কিংবা গধূলি বলতে পারি বা গদহন বলতে পারি। ঠিক আছে? এটা মাথায় রাখবেন, পরিষ্কার প্রশ্ন আসতে পারে। অনুজা বলতে কাকে বোঝানো হয়? অনুজা ছোট বোন, বড় বোন, ভাইয়ের স্ত্রী নাকি ছোট ভাইয়ের স্ত্রী? এটা সম্পর্কজনিত একটা প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। কি হতে পারে ভাই? আপনারা একটু ভাবুন এবং কমেন্ট বক্সে জানান তো। এটা কারেক্ট আনসার। অনুজা বলতে, অনুজ মানে ছোট, আর অনুজা বলতে ছোট বোন। আর যদি অনুজ বলি তাহলে হবে ছোট ভাই। যদি আমরা অনুজ বলি
যে অনুজ শব্দের অর্থ কি। অনুজ, অনুজ হবে কি ছোট ভাই। আর যদি প্রশ্নে আসে অগ্রজ, অগ্রজ যদি প্রশ্নে আসে তাহলে এটা হবে কি বড় ভাই, সেটা মাথায় রাখবেন। যদি অনুজ আসে তাহলে ছোট বোন, অনুজ আসলে ছোট ভাই, আর যদি অগ্রজ আসে তাহলে সেটা হবে বড় ভাই, বিগ ব্রাদার। ঠিক আছে ভাই, বিগ ব্রাদার। কুমারী শব্দের আবিধানিক অর্থ কি। যে নারী কখনো বিবাহ করেনি, যে নারীর কোনো সন্তান হয়নি, যে নারী অবিবাহিতা কিন্তু সন্তান আছে, আরে ভাই ডেঞ্জার জিনিস, যে নারী যৌবনের প্রথম পর্যায়ে আছে। তো কুমারী শব্দের অর্থ কি। কোয়েশ্চন নাম্বার 9, যে নারী কখনো বিবাহ হয়নি অর্থাৎ তার কুমারী তো রয়ে গেছে, তো তাকে আমরা কি বলতে পারি, কুমারী নারী বলতে পারি। তারপর হচ্ছে দেখুন, বীরসু বলতে কোন নারীকে বোঝায়। বীরসু, যে নারী নিজে বীরত্ব দেখিয়েছে, যে নারী যুদ্ধে অংশ নিয়েছে, যে নারীর স্বামী যুদ্ধে মারা গিয়েছে, যে নারী বীরপুত্র প্রসব করেছে। এখানে কারেক্ট আনসার কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 10, আপনারা খুব তাড়াতাড়ি জিনিসটা ভাবুন এবং কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিন। তবে কি হতে পারে কারেক্ট আনসার, বীরসু। কোয়েশ্চন নাম্বার 10, এটা কারেক্ট আনসার হবে যে নারী বীরপুত্র প্রসব করেছে। ক্লিয়ার, যে নারী বীরপুত্র প্রসব করেছে তাকে আমরা বলতে পারি বীরসু ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোন জোড়ায় দুটি শব্দ পরস্পর সমার্থক। নিচের কোন জোড়ায় দুটি শব্দ পরস্পর সমার্থক। কোয়েশ্চন নাম্বার 11, অগ্নি, অগ্নি মানে হচ্ছে বহ্নি, জল মানে হচ্ছে বাড়ি, পবন মানে হচ্ছে অনিল, অর্থাৎ সবগুলোই কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে। আর অগ্নির সমার্থক শব্দ হচ্ছে বহ্নি, জলের সমার্থক শব্দ হচ্ছে বাড়ি, পবনের সমার্থক শব্দ হচ্ছে অনিল। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সবগুলি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর কোন জোড়ায় দুটি শব্দ একই অর্থবোধক নয়। এখানে দেখুন নয় বলেছে, এটা একটু আমাদের দেখতে হবে। নয় বলেছে, তো 1 নম্বরে বলেছে চন্দ্র এবং শশী, অর্থ একই অর্থবোধক নয়, সেটা কিন্তু দেখতে হবে। 1 নম্বর বলেছে চন্দ্র শশী, 2 নম্বর আকাশ অন্তরিক্ষ, নদী তটিনী, সূর্য ভাস্কর। কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 12 এর কি হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্টে জানান। আমরা বলার আগে খুব তাড়াতাড়ি বলেন ভাই, কারণ সেটা আপনারা প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের যথেষ্ট কাজে আসবে। কারণ পরীক্ষা যেহেতু আপনারা দেবেন, তাই আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কিন্তু জিনিসটা খুব মানে বেটার হতে চলেছে। ক্লিয়ার ভাই। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে আমরা দেখি। এটা কারেক্ট আনসার হবে, দেখুন চন্দ্র মানে শশী, আমরা জানি এটা তো ঠিক আছে। চন্দ্র মানে শশী, অর্থাৎ চাঁদ চন্দ্রমা এগুলো এক একটা সমার্থক শব্দ। নদী মানে তটিনী, নদীকে তটিনী বলা হয়। সূর্যকে ভাস্কর বলা হয়, দিবাকর বলা হয়, ভানু বলা হয়, এটা ঠিক আছে। কিন্তু আকাশ এবং অন্তরিক্ষ এক জিনিস নয়। আকাশ এবং অন্তরিক্ষ সেটা এক জিনিস নয়, সুতরাং এটা হবে এই ক্ষেত্রে অর্থবোধক নয়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে আকাশ এবং অন্তরিক্ষ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি সম্পূর্ণ সমার্থক জোড়া। এখানে নিচের কোনটা হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, পয়োধি মানে সমুদ্র, অম্বুধি মানে সাগর, জলধি মানে মহাসাগর, না উপরের সব কয়টি। এখানে কোনটি সম্পূর্ণ সমার্থক জোড়া। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসবে, হয়তো ডাইরেক্ট এটা নাও আসতে পারে, আমি বলি না কখনো যে এটাই আসবে, কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, তাই প্র্যাকটিস আপনাদেরকে এই ধরনের করতে হয়। তো পয়োধি মানে সমুদ্র, ঠিক আছে। অম্বুধি মানে সাগর, এটাও ঠিক আছে। জলধি মানে মহাসাগর, এটাও ঠিক আছে। তো কারেক্ট আনসার হবে আমাদের কি উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নাকের ডগায় ঘুরছে বললে কি বোঝায়। এটা হচ্ছে একটা বাগভিদি, যদি আমরা বলি যে নাকের ডগায় ঘুরছে বললে কি বোঝায়। খুব কাছাকাছি আছে, গন্ধ পাওয়া যাচ্ছে, মনে পড়ছে না বা বিরক্তি করছে। তো নাকের ডগায় ঘুরছে মানে খুব কাছাকাছি আছে, আমরা বলতে পারি না আর ভাই নাকের ডগায় কেন বারবার ঘোরাঘুরি করিস, তার মানে সবসময় কাছে কাছে থাকে, তাই না। আমার নাক সবসময় নাক গলায়, সবসময় নাক গলায় মানে কি সবসময় মানে এক্সট্রা কিছু একটা কথা বলে, ঠিক আছে ভাই। গদের উপর বিস্ফোরা মানে কি, ঠিক আছে। গদের উপর বিস্ফোরা মানে কি ছোটখাটো অসুবিধা, দুঃখের উপর আরো দুঃখ দেওয়া, লাভের উপর লোকসান, নাকি সুস্থ দেহের রোগ। এখানে বিস্ফোরা দেখলে আপনারা বলতে পারেন যে এটা তো একটা রোগ, কিন্তু এটা আসলে কিন্তু রোগ না। এটা হচ্ছে একটা যে বাগধারা বা বাগভীতি বলতে পারি। এটা দেখতেই একটা, কিন্তু অর্থ কিন্তু অন্য একটা অর্থ প্রকাশ পায়। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে গদের উপর বিস্ফোরা মানে দুঃখের উপর আরো দুঃখ দেওয়া। ক্লিয়ার ভাই। নুন আনতে পান্তা ফুরায়, টোটাল 30টা প্রশ্ন আছে আজকের এই সেটে।
আশা রাখছি আপনারা সম্পূর্ণটা দেখে যাবেন। খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে চলেছি। নুন আনতে পান্তা ফুরায় বললে কি বোঝানো হয়? অতিরিক্ত লবণ দেওয়া, অতি দারিদ্র, খাবার নষ্ট হওয়া, নাকি সময় মতো কাজ না করা? কোয়েশ্চেন নাম্বার 16। নুন আনতে পান্তা ফুরায়, এটা কারেক্ট আনসার হবে অতি দারিদ্র। মানে একটা জিনিস আনার যদি প্রস্তুতি নেয়, তাহলে অন্য আরেকটা জিনিস সে আনতে পারে না, খুব গরিব আর কি, খুব দারিদ্রতা রয়েছে এখানে। তো কারেক্ট আনসার এখানে হবে অতি দারিদ্র। তো এই প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 17 এর কারেক্ট আনসার হাতে চাঁদ পাওয়া বললে কি বোঝায়? অসম্ভব জিনিস পাওয়া, সুন্দর হাত, অনেক টাকা পাওয়া, নাকি রাতে ঘুরতে যাওয়া? কোয়েশ্চেন নাম্বার 17, এটা কারেক্ট আনসার হাতে চাঁদ পাওয়া। তো চাঁদ আমরা কখনো কি হাতে পাই নাকি? চাঁদ তো আমরা হাতে পাই না। তার মানে এটা হচ্ছে অসম্ভব জিনিস পাওয়া। যখনই কেউ অসম্ভব কিছু পেয়ে যায়, তখন আমরা বলতে পারি যে সে হাতে চাঁদ পেয়ে গেছে। ষাঁড়ের লেজে পা দেওয়া, ওয়াও ভাই, ওয়াও ওয়াও ওয়াও। ষাঁড়ের লেজে পা দেওয়া মানে কি? সে ষাঁড়ের লেজে পা দিয়ে দিয়েছে, বা বলুন তো কি ব্যাপার? অত্যন্ত বিপজ্জনক কাজ করা, গরু চড়ানো, মাঠে খেলা, নাকি দ্রুত দৌড়ানো? কোয়েশ্চেন নাম্বার 18। ষাঁড়ের লেজে পা দেওয়া, এটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক কাজ করা। ষাঁড়ের লেজে পা দিলে তো ষাঁড় মারবেই, ক্লিয়ার না? ও মানে উল্টে সেটা গোথা দেবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অত্যন্ত বিপজ্জনক কাজ করা। কলিকালে কেষ্ট ঠাকুর বললে কি বোঝায়? কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার এ বলেছে খুব ভালো মানুষের সঙ্গে একজন খারাপ মানুষ, খারাপ সময়ে একজন ভালো মানুষ, পূজার সময় কেষ্ট বিগ্রহ, নাকি গ্রামের নামাকরণ? যে কলিকালে কেষ্ট ঠাকুর, অর্থাৎ কাল মানে এখানে সময়, আর কেষ্ট মানে ভালো, কেষ্ট ঠাকুর মানে ভালো বোঝাচ্ছে, আর কলি মানে খারাপ বোঝাচ্ছে। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 19 বুঝতে পারছেন যে কলির কালে মানে খারাপ সময়ে একজন ভালো মানুষ। তো খারাপ সময়ে একজন ভালো মানুষ অপশন নাম্বার বি তে রয়েছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দেখতে পারেন কত সহজে আমরা কাজটা শেষ করতে চলেছি। এবার কিছু শব্দের অর্থ আমরা দেখি। শিরের সংক্রান্তি বললে কি বোঝায়? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এসেছিল ভাই। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন। শিরের সংক্রান্তি, আসন্ন সুদিন, আসন্ন বিপদ, মাথায় দুশ্চিন্তা, নাকি মাথায় শুভ বুদ্ধি? তো কারেক্ট আনসার এখানে হচ্ছে কি আসন্ন বিপদ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এবার এই বাগধারা, এই প্রশ্নগুলো আপনাদের এই ধরনের আসবে, এইভাবে মিলাতে হবে আমাদের, ক্লিয়ার? তো বাগধারাগুলির অর্থ চিহ্নিত করতে হবে। আচ্ছা, অগ্নি শর্মা, ক্লিয়ার? তো অগ্নি শর্মা মানে অলিক কল্পনা, না অনুমানে কাজ করা, না খুব রাগী ব্যক্তি, নাকি সামান্য থেকে? তো অগ্নি শর্মা মানে খুব রাগী ব্যক্তি। অগ্নি শর্মা মানে কি? খুব রাগী ব্যক্তি। তার মানে a ইকুয়াল টু 3, a ইকুয়াল টু 3। তো a ইকুয়াল টু এখানে 1 দিচ্ছে, এখানে 2 দিচ্ছে, এটা কারেক্ট आंसर হবে না। হয়তো অপশন নাম্বার 3 হওয়া উচিত, নতুবা 4 হবে। আরো একটা দেখতে হবে। অন্ধকারে ঢিল ছোড়া। অন্ধকারে ঢিল ছোড়া মানে কি ভাই? অলিক কল্পনা, অনুমানে কাজ করা, বা সামান্য থেকে। এটা কারেক্ট आंसर হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া মানে অনুমানে কাজ করা। ঠিক আছে না? অনুমানে কাজ করা, তার মানে বি এর কত দাঁড়ালো? বি এর 2 দাঁড়ালো। অন্ধকারে ঢিল ছোড়া মানে অনুমানে কাজ করা। তো বি এর 2, বি মানে 2। এখানে দেখুন বি মানে 2 আছে, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার, 100% কারেক্ট ভাই। এখানে অপশন নাম্বার 3 টা কারেক্ট আনসার হচ্ছে না, কারণ বি এর 4 দেখাচ্ছে। ঠিক আছে, বাকিগুলো দেখেন নি। সি এর 1, তার মানে আকাশ কুসুম মানে অলিক কল্পনা, এটাও ঠিক আছে। আঙ্গুল ফুলে কলা গাছ মানে সামান্য, সামান্য থেকে বড় লোক হওয়া। আঙ্গুল ফুলে কলা গাছ মানে সামান্য থেকে বড় লোক হওয়া, এটা তো বুঝতে পারছেন। তো তার মানে এই ধরনের আপনাকে মানে মিলাতে হবে পরীক্ষায় আর কি। যাহার কোনো মূল্য নাই, এটাকে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? যাহার কোনো মূল্য নাই, এটা হচ্ছে অমূল্য। যার মূল্য নাই তাকে আমরা কি বলতে পারি? অমূল্য। অর্থাৎ সেটা নঞ্জর্থক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নঞ্জ তৎপুরুষ সমাস। যদি সমাস বলেছে যাহার কোনো মূল্য নাই, এটা কোন সমাস? আপনার বলেন এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। তারপর দেখি দশ আনন যার, এটা যে অর্থে গঠিত হয়েছে, এটা কোন সমাসের উদাহরণ? দশ আনন যার, এটা দশানন, না দশরথ, নাকি দশকন্ধর, নাকি দশভুজা? তো 10 আনন যার, তার মানে এটা হচ্ছে দশানন। ঠিক আছে ভাই? আর দশানন কার আছে ভাই? রাবণের আছে। তো এটা অন্য একজন ব্যক্তিকে বোঝায় 10 আনন যার। ক্লিয়ার ভাই? এটা হচ্ছে আমাদের কি সমাস? 10 আনন যার, এটা হচ্ছে কি? দশানন, অন্য একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে?
সন্ধি সম্পর্কিত নিচের কোন মন্তব্যটা সঠিক? সৎ প্লাস জন সজ্জন, এটা হচ্ছে সরস সন্ধি। কোয়েশ্চন নাম্বার 24 এর কি হতে পারে? এটা কিন্তু দেখুন, সৎ প্লাস জন করলে সজ্জন, এটা সরস সন্ধি না, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কারণ এখানে যে জটা হচ্ছে কি ব্যঞ্জন, তাই না? সুতরাং এটা ব্যঞ্জন সন্ধি, এটা ভুল। গুরু প্লাস উপদেশ, গুরুপদেশ, এটা ব্যঞ্জন সন্ধি বলেছে না, এটা কিন্তু সরস সন্ধি। কারণ গুরু এখানে উ আর উপদেশের উ, এই দুইটাই তো স্বরধ্বনি। তো স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি কিন্তু ব্যঞ্জন সন্ধি কি করে হবে? এটা তো সরস সন্ধি হওয়ার কথা। তো উল্টাপাল্টা দিয়েছে, তার মানে এটাও কারেক্ট আনসার না। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, সন্ধি বিচ্ছেদে মূল শব্দ দুটি আলাদা পদ হয়। ইয়েস, দুইটা আলাদা আলাদা পদ থাকে এবং দুইটা পদ একসঙ্গে কানেক্ট হবে। যেমন গুরু, গুরু একটা পদ, উপদেশ আরেকটা পদ, এই দুটো মিলে কিন্তু গুরুপদেশ হয়েছে, তাই না? তো দুটো আলাদা আলাদা পদ রয়েছে। এবার আরেকটা বাগধারা আমাদের মিলাতে হবে 25 এ। যতদোষ নন্দঘোষ, এটা কি হবে? রাগে অন্য হওয়া, না লাভবান হওয়া, না সব দোষ অন্যের, না বিপদে পড়া? কোয়েশ্চন নাম্বার 25 কি হতে পারে? একটু ভাবুন আপনারা। যত দোষ নন্দঘোষ মানে অন্য, সব দোষ আমার কোনো দোষ নাই, ঠিক না? যত দোষ নন্দঘোষ মানে আমার কোনো দোষ নাই, অন্যজনের দোষ দেওয়া। তার মানে এর 3, এ ইকুয়াল টু কি দাঁড়ালো? এ ইকুয়াল টু 3 দাঁড়ালো, ঠিক আছে? তো এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 4, এই 1 নম্বর আর 4 নম্বর আমাদের অপশন, কারেক্ট আনসার হচ্ছে না। তারপর আরো দেখি, শেয়ালের কাছে মুরগি দেওয়া। তো শেয়ালের কাছে মুরগি দেওয়া মানে রাগে অন্ধ হওয়া। আচ্ছা, রাগে অন্ধ হওয়া মানে লাল নীল দেখা, রাগে অন্ধ হওয়া মানে লাল নীল দেখা, তার মানে সি এর 1। তো এখানে আবার সমস্যা, সি এর 1 এর দুটাতেই কিন্তু সি এর 1 রয়েছে। বাহ, তো এটা আমাদের দুটা মিলাতে হবে। কোয়েশ্চন নাম্বার 25 এর কি হতে পারে? শেয়ালের কাছে মুরগি দেওয়া মানে বিপদে পড়া, তার মানে ডি এর 4। তো এখানে ডি এর 4 আছে অপশন নাম্বার 2 তে, সুতরাং অপশন নাম্বার 2 হয়ে যাবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এই ধরনের বাগধারা, বাগবিধি, সমার্থক শব্দ, এই ধরনের আপনাকে সবগুলা কিন্তু মিলাতে দিতে হবে। এবার দেখুন, বাক্য সংকোচন থেকে একটা প্রশ্ন আসছে, আমাদের মিলাতে হবে। 26, উদক পানের অভিলাষ, এটা হচ্ছে উদন্যা। উদক পানের অভিলাষ মানে কি? উদন্যা। বাক্য সংকোচনের যে ক্লাস দিয়েছিলাম এখানে দেওয়া আছে, দেখে নেবেন। উদক পানের অভিলাষ মানে এটা হচ্ছে উদন্যা, তার মানে একের কি দাঁড়ালো ভাই? 3 দাঁড়ালো, ঠিক আছে? উপচিয়া পড়িতে উদ্যত যাহা, এটা হচ্ছে উপচীয়মান, অর্থাৎ বি এর 4, বি এর 4, ক্লিয়ার? উর্বর নয় যাহা, এটা হচ্ছে ঊষর, উর্বর নয় যাহা, এটা হচ্ছে ঊষর, তার মানে সি এর 1। এবারে ডি এর হচ্ছে উপদেশ লাভের যোগ্য, এটা হচ্ছে উপদ্রষ্টব্য, তার মানে ডি এর 2, ঠিক আছে? অর্থাৎ এই সিকোয়েন্সটা কোথায় আছে আমরা দেখব। একের 3, তো একের 3 শুধুমাত্র একটাই অপশনে আছে, এটাই হচ্ছে কারেক্ট আনসার, বাকিগুলো দেখার দরকার নেই। তবে আমরা জানার জন্য সবগুলা দেখে নিলাম। তিনি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন, এটি এই বাইকে ঘুমিয়ে পড়েছিলেন, এটা কোন কাল? অতীত পুরাগঠিত, অতীত সমাপিকা, না বর্তমান সমাপিকা, না ভবিষ্যৎকাল? তিনি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন, কোয়েশ্চন নাম্বার 27। তো তিনি পড়েছিলেন মানে কাজটা আগে হয়ে গেছিল, মানে অতীতকাল হবে। তো অতীতকাল হবে মানে এখানে বর্তমান এবং ভবিষ্যৎ আমরা কাটলাম। এখানে কাজটা, এই যে পড়েছিলেন, এটা কিন্তু একটা কাজ সম্পূর্ণ বাক্যটাকে শেষ করে দিয়েছে, তার মানে এটা সমাপিকা। তো সমাপিকা অসমাপিকা কি, ঠিক আছে? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক কি, এইগুলো আমি ক্রিয়াপদের ক্লাসে আপনাদের পুরো ডিটেলস বুঝিয়ে দিয়েছি। যদি ক্লাসটা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। নিচের কোন বাক্যটি বর্তমান ঘটমান কালে আছে? বর্তমান ঘটমান কালে আছে। আমি খাবো, এটা তো ভবিষ্যৎকাল। আমি খেলাম, এটা তো অতীতকাল। দুটা তো অটোমেটিক কাটতে পারলাম। এবার দুটা নিয়ে সমস্যা, আমি খাচ্ছি না আমি খেয়েছি। যদি খেয়েছি বোঝায় তাহলে এটা হবে পুরাগঠিত, মানে পারফেক্ট টেন্স, ঠিক আছে? পারফেক্ট টেন্স, আমরা বলি না যে প্রেজেন্ট পারফেক্ট, তো এই পুরাগঠিত মানে পারফেক্ট। আর ঘটমান, ঘটমান মানে হচ্ছে কন্টিনিউয়াস, ক্লাসটা চলছে, ক্লিয়ার? ঘটমান মানে হচ্ছে কন্টিনিউয়াস। তো আমি খাচ্ছি, এটা হবে এখানে বর্তমান কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি খাচ্ছি। নিচে বাগধারাগুলির অর্থ চিহ্নিত করুন।
ঠিক আছে ভাই, এটা কি হতে পারে আপনারা একটু দেখুন তো ভাই, কি হতে পারে একটু ভাবুন। কারেক্ট আনসার কি হয় কমেন্ট বক্সে জানান। কোয়েশ্চন নাম্বার 29 একদম শেষে চলে আসছি ক্লাসের। এটা বাগধারা, এটা আরেকটা আমাদের বাগধারা দেখতে হবে। 10-এ 10 পাওয়া মানে পুরো নম্বর পাওয়া, ইয়েস। 1-এর 4, তো 1-এর 4 একটাই অপশনে আছে, যেহেতু অপশন নাম্বার 4 এ আছে তাই অপশন নাম্বার 4টা এখানে কি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার হয়ে গেল, বাকিটা আমাদের দেখতে হবে না। তুমি একবার মিলিয়ে নিই। এবার দেখুন, দড়ি ছেঁড়া মানে নিয়ন্ত্রণ হারানো, আর তারপর নাড়া বোঝা মানে গোপন কথা বলা, পা টেনে ধরা মানে বাধা দেওয়া। তো এগুলো তো মিলিয়ে নিলাম, তো এইভাবে আপনাদের মিলাতে হবে পরীক্ষার হলে। তো আজকের এই প্র্যাকটিস সেটের সর্বশেষ প্রশ্ন এবং সঙ্গে আমাদের আনসার কিটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, নিচের কোন প্রবাদটির অর্থ সময় মতো কাজ না করলে পরে অনুশোচনা? নিচের একটা প্রবাদ প্রবচন আছে, এইগুলো চারোটা হচ্ছে প্রবাদ প্রবচন। এটা নিচের কোনটার অর্থ দাঁড়ায় যে সময় মতো কাজ না করলে পরে অনুশোচনা করতে হবে? তো কোয়েশ্চন নাম্বার 30 কারেক্ট আনসার কি হবে? কাল কি কিয়ামত, আজকাল করি जो आज करी, কালের বিবর্তন না কাল হয়ে যায়? এটা কারেক্ট আনসার হবে কাল করি আজ করি। ক্লিয়ার ভাই? তো এই ছিল আজকের ক্লাস। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের আরো বেশি বেশি করে ক্লাস দেওয়ার, কারণ যেহেতু এক্সাম একদম নিকটবর্তী, তাই খুব যতটা সম্ভব হয় খুব তাড়াতাড়ি আমরা ক্লাস দেওয়ার আপনাদের চেষ্টা করব। আমাদের প্লেলিস্ট, ঠিক আছে, তো প্লেলিস্ট দেওয়া আছে আপনাদের, নির্দিষ্ট প্লেলিস্ট। তো প্লেলিস্টে গিয়ে আপনারা বাকি ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ক্লিয়ার ভাই? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে খুব শিগগিরই আপনাদের সঙ্গে কথা হবে। জয় হিন্দ।